আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা একটা ইম্পর্ট্যান্ট জিনিস পড়াশোনা করব, একটা টপিক পড়ব মূলত, যে টপিকটা থেকে চট্টগ্রামের ABCD প্রত্যেক ইউনিটেই বিগত অনেক বছর ধরেই প্রশ্ন আসে, সেটা হলো কন্ডিশনাল। আমি কন্ডিশনাল টপিকটা পড়াতে গিয়ে তোমাদেরকে খুব রুলস রেগুলেশন পড়াবো না, আমি বরং তোমাদেরকে কন্ডিশনালের একবারে বেসিক সব কিছু কাভার করে যায় এমন কিছু প্রশ্ন সমাধান করিয়ে দিয়ে টপিকটা কাভার করে ফেলবো। প্রত্যাশা করি আমার এই ক্লাসটা তুমি শেষ অবধি যদি মনোযোগ দিয়ে করো, কন্ডিশনাল থেকে প্রশ্ন যে কোনো মার পেচে হোক, যত জটিলতা দিয়ে আসুক, তুমি অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, দুটা প্রশ্ন আমি দেখাচ্ছি। প্রথম প্রশ্নটা তোমাদেরকে ইতিমধ্যে সমাধান করিয়ে দেখিয়েছি কোনো একটা প্রশ্ন সমাধান করতে গিয়ে এই ইউনিটের। আবার একটু বলি, আমি যদি মুখে একটু তোমাদেরকে কন্ডিশনালের বেসিক আইডিয়াটা আগে বলি, দেন আমি প্রশ্নগুলো সমাধান করলে আরও ক্লিয়ার হয়ে যাবে। শুরুতে আমরা বলি কন্ডিশনাল মানে হলো শর্ত, কন্ডিশনাল সেন্টেন্স মানে শর্তযুক্ত বাক্য। তাহলে কন্ডিশনাল শব্দটা অ্যাডজেক্টিভ, সেন্টেন্স শব্দটা নাউন। কন্ডিশনাল সেন্টেন্স মানে হলো শর্তযুক্ত বাক্য। তাহলে শর্তযুক্ত বাক্যের কথা মনে পড়লেই আমাদের মনে নিশ্চয়ই একটা ওয়ার্ড আসে, সেটা কি? ইফ। এটাই আমরা মোস্টলি ব্যবহার করে থাকি, কিন্তু এছাড়াও আমরা আরও কিছু ওয়ার্ড ব্যবহার করতে পারি যেটা কিনা ইফের অর্থ দিতে পারে বাক্যে। সেগুলো কি কি? সেগুলোর একবার প্রমিনেন্ট ওয়ান হলো ধরো ওয়ার। ওয়ার শব্দটাও বাক্যে ইফের কাজ করতে পারে, বাক্যের শুরুতে বসবে। কাজ করতে পারে হ্যাড, যেটা আমরা পাবো, হ্যাড শব্দটাও বাক্যে ইফের কাজ করতে পারে। তারপর আমরা খুব বেশি ব্যবহার করি না বলা যেতে পারে, সেটা হলো শুড। শুড শব্দটাও ইফের কাজ করে এবং করতে পারে, এবং শুড দিয়েও জিএসটির এই ইউনিটে একটা প্রশ্ন এসেছিল, একবার শুড শব্দটা ইফ শব্দের অর্থটা ব্যবহার করে প্রশ্ন এসছে। ফলে আমরা মোটা দাগে জানলাম যে শর্তযুক্ত বাক্য হলে ইফ শব্দটা থাকবে, এবং খেয়াল রাখবা ইফ শব্দটার অর্থ হলো যদি, একটা কনজাংশন। এবং ইফ শব্দের পরিবর্তে বাক্যে ওয়ার, হ্যাড, শুড বসতেই পারে, সেগুলো বাক্যে দেখাবো তোমাদেরকে। এবং ইফযুক্ত সেন্টেন্সটা যখন নেগেটিভ করি, ওই ইফযুক্ত নেগেটিভ সেন্টেন্সের জন্য আমরা আবার আনলেস ব্যবহার করতে পারি। আনলেস শব্দের অর্থ হলো যদি প্লাস না, এটার মানে এটা দিবে। আমি তোমাদেরকে সেন্টেন্স দেখাবো। এ হলো একবার বেসিক কথা। এবার আরেকটা কথা বলি, ইফটা কনজাংশন, এটা তোমরা জেনে থাকো, পরীক্ষা প্রশ্ন আসছিল আনলেস শব্দটা কেমন পার্টস অফ স্পিচ, তোমাদেরই। ফলে ইফটা কনজাংশন। এবার যেহেতু কনজাংশন, খেয়াল রাখবা ইফযুক্ত সেন্টেন্সগুলো অলওয়েজ সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে ইফের মতো যেই ওয়ার্ডগুলোকে দিয়ে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বানাতে পারি, এগুলো দিয়ে যে সেন্টেন্সগুলো থাকবে সেগুলো কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার তোমরা জানো, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এবং যদি ইফ বা ইফের অর্থ দিয়ে বাক্যে ব্যবহৃত হয়, যদি অর্থ দিয়ে যদি বাক্যে অন্য কোনো কনজাংশনও ব্যবহৃত হয়, ওই সেন্টেন্সের নিচে আন্ডারলাইন করে দিয়ে যদি বলে এটা কেমন ক্লজ, তোমরা নিশ্চিত করে বলতে পারবা এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় এই মূল্যে একটা প্রশ্ন এসেছে, বা এছাড়াও আরও কিছু জায়গায়, বিশেষ করে রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু আন্ডারলাইন করে দিয়ে বলা হয় কোন ক্লজ, যদিও চট্টগ্রামে এই সংখ্যাটা খুব কম থাকে। তাহলে আমরা জানলাম কন্ডিশনাল যে কোনো একটা ওয়ার্ড দিয়ে যদি আন্ডারলাইন করে দেয়, এটাকে আমরা বলি কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং এটা নিশ্চয়ই খেয়াল রাখো, ইফ বা ইফের অর্থ দিয়ে যেই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, নিশ্চয়ই দুই পাশে দুটো বাক্য থাকবে, এবং ইফ বা ইফের মতো অর্থ দেয় এই শব্দগুলো যদি বাক্যের শুরুতে থাকে, বাক্যের মাঝে কি থাকবে? কমা থাকবে। মোটামুটি বেসিক কথা শেষ। আরেকটা কথা বলি, সেটা হলো আমরা ইফযুক্ত সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট দেখলে অন্য পাশে ফিউচার ইনডিফিনিট লিখি, তাই না? ইফযুক্ত সেন্টেন্সে পাস্ট ইনডিফিনিট দেখলে আমরা অন্য পাশে, মানে কমার পরবর্তী অংশে সাবজেক্টের পর আমরা উড, কুড, মাইট ভার্বের বেস ফর্মটা লিখি, মানে মূল ফর্মটা লিখি। আর থার্ড যেটা, ইফযুক্ত সেন্টেন্সে যদি পাস্ট পারফেক্ট দেখি, কমার পরে আমরা উড, কুড, মাইট, হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, মানে 3 নম্বর ফর্মটা দেখি। মোটামুটি কন্ডিশনালের সব কথা বলে ফেলেছি। এবার প্রশ্নগুলো আমার সাথে সমাধান করতে থাকো। প্রথম প্রশ্নটা, ইফ আই নিউ দ্য আনসার, তোমরা কুইক পেরে যাবো আমি নিশ্চিত। ইফ আই নিউ দ্য আনসার, যেহেতু নিউ আছে তার মানে নো ভার্বের পাস্ট ফর্ম, ইফযুক্ত অংশ পাস্ট টেন্সে আছে, ফলে এই পাশে উড, কুড, মাইট ভার্বের বেস ফর্ম হবে। অ্যান্ড দেন এটা খুব ভালো একটা কোশ্চেন, হ্যাড। আমি শুধু এখানে তোমাদেরকে সতর্ক করব যে হ্যাড দেখলে পাস্ট পারফেক্ট ভাইবো না প্লিজ।
বরং হেড থাকলে বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে। হেড থাকলে তখনই বাক্যটা পাস্ট পারফেক্ট হবে যখন হেডের পর আরেকটা ভার্ব আসবে যেটা কিনা পাস্ট পার্টিসিপাল ফর্মে থাকবে। ফলে এখানে হেড দেখলে তুমি উড হ্যাভ 3 নম্বর ফর্মটা আন্দাজে মারিয়ে দিও না, একটু সাবধান, খেয়াল করো এই হেডটা কি একাই বসা আছে কি না, নাকি এটার পরে আরেকটা 3 নম্বর ফর্ম দিয়ে একটা ভার্ব আছে। উত্তর দেখাচ্ছি তোমাদের। প্রথম প্রশ্নটার উত্তর হবে কি আইড। আইড মানে আই উড। এখন এখানে উড কেন বুঝতে পারছো ভাই বোন, টেল লেখা আছে, টেল। টেল শব্দের পর ডিরেক্ট অবজেক্ট লিখতে হয়, ইউ আছে। তাহলে যেহেতু টেল ভার্ব বেস ফর্ম লেখা আছে, তার মানে এখানে আই ক্যান না লিখে আমরা কি লিখবো, মানে এখানে নিউ আছে, ফলে উড কুড মাইট ভার্বের বেস ফর্ম থাকবে। তাহলে আমি এখানে আই উড লিখছি, আইড মানে কিন্তু আই উড। এই যে এখানে যে আই উড এটা কেমন বুঝলাম, টেল আছে, টেল। দেখো এখানে হেড দিলে টোল্ড হইতো, এখানে টোল্ড কিন্তু নাই, কেমন? ফলে উত্তর হচ্ছে সি। অ্যান্ড দেন এখানে ইফ আই হ্যাড এ ক্যামেরা মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ফলে উড হ্যাভ টেকেন হবে না, আই হ্যাড টেকেন তো অবশ্য হচ্ছে না। ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার থাকতো একটা ক্যামেরা, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, ফলে উড ভার্বের বেস ফর্ম। ইফ আই হ্যাড আ ক্যামেরা আই উড টেক সাম ফটোগ্রাফ, যদি আমার ক্যামেরা থাকতো আমি কিছু ছবি তুলতাম, এটা বলছি। দেন ইফ আই হ্যাড নট বিন ড্রাইভিং সো ফাস্ট, খুব সহজে পারবা তোমরা। আমি বলেছি ইফযুক্ত সেন্টেন্স দেখো, বাক্যের মাঝে অফকোর্স কমা থাকবে, কখনো কখনো পরীক্ষা নাও থাকতে পারে, বাট তুমি ধরে নিয়ে কাজ করো। ইফযুক্ত সেন্টেন্স দেখো ভাই পাস্ট পারফেক্টে আছে, ফলে অন্য পাশে উড কুড মাইট হ্যাভ ভার্ব 3 ফর্ম মারিয়ে দাও, শেষ। অ্যান্ড দেন হ্যাড আই হ্যাড, এই যে বলছিলাম না ইফের জায়গায় হ্যাড বসতে পারে, এই দেখো ভাই এটা, এই হ্যাডটা যে ইফের কাজ করছে এটা কেমনে বুঝবা, বোঝার উপায় কিন্তু আছে, বাক্যের মাঝে দেখবা কমা আছে, এটাই। এখন বাক্যের শুরুতে হ্যাড বসে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখন, বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন থাকবে, দেখো তো আছে নাকি নাই। এখন এই হেডটা যে ইফের কাজ করছে এটা বোঝার উপায়টা হলো ভাইয়া দেখবা দুপাশে দুটো সেন্টেন্স আছে এবং মাঝে একটা কমা আছে, ফলে এই হেডটা হেড শব্দের কাজও করছে, আবার ইফ শব্দের কাজও করছে। এই জন্য হ্যাড আই হার্ড, হ্যাড আই হার্ড মানে হলো ইফ আই হ্যাড হার্ড, যদি আমি শুনতাম ওয়েদার রিপোর্ট। আশা করি বোঝাতে পেরেছি, তাহলে উত্তরগুলো পেরে যাবো নিশ্চয়ই। তাহলে ইফযুক্ত অংশ সেন্টেন্স পাস্ট পারফেক্টে আছে, আমরা উড নট হ্যাভ হিট, ভাই বোন জানো নিশ্চয়ই হিট ভার্বের 3টা ফর্মে কিন্তু হিট, হিট হিট হিট, হাট হাট হাট, লেট লেট লেট, ফুট ফুট ফুট, এগুলো তোমরা পারার কথা। অ্যান্ড দেন হ্যাড আই হার্ড মানে কি, হিয়ার থেকে আসছে, হ্যাড আই হার্ড মানে হলো ইফ আই হ্যাড হার্ড, তার মানে এটাও কিন্তু থার্ড কন্ডিশন থেকে আসছে ওই সেন্টেন্সটার মতোই। তাহলে এখানেও সাবজেক্টের পর আমরা উড হ্যাভ ভার্ব 3 ফর্ম লিখে ফেলেছি, দ্যাটস ইট। অ্যান্ড দেন এখানে তোমাদেরকে যেটা দেখাবো এটা একটু ডিফারেন্ট মুডের, যদিও জিনিস একই। আমরা মোস্ট অফ দ্য কেসেস ইফযুক্ত সেন্টেন্সটা লেখা থাকে, বাট কখনো কখনো এমনটা পেতে পারি আমরা আমাদের ইফযুক্ত সেন্টেন্সটা লেখা নাই, অন্য অংশটা লেখা আছে। দেখো হি উড হ্যাভ বিন এইবল টু, উড হ্যাভ বিন দেখেই তো বুঝতে পারার কথা যে অপশনে আমরা ইফ দেখতে পাচ্ছি, তার মানে এটা কন্ডিশনাল সেন্টেন্স। এখন হি উড হ্যাভ বিন, উড হ্যাভ ভার্বের 3 ফর্ম কখন থাকে, ইফযুক্ত সেন্টেন্স পাস্ট পারফেক্ট থাকলে। আমরা এটাই খুঁজবো। ইফ হি স্টাডিড মোর, না পাস্ট পারফেক্ট নাই, এটা তো কিছুই না। এখন ইফ হি ওয়ার, না, তাহলে উত্তর নিশ্চয়ই এখানেই। যে হ্যাড হি স্টাডিড মোর মানে হলো ইফ হি হ্যাড স্টাডিড মোর, যদি সে কঠোর পরিশ্রম করতো, আরও বেশি পড়াশোনা করতো, হি উড হ্যাভ বিন এবল টু পাস দ্য এক্সামিনেশন, সেই পরীক্ষায় পাস করতো। এটা একটা আফসোসের মতো কিন্তু, ওকে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম, দেখো বি নম্বর। এখানে হ্যাড শব্দটা কিসের কাজ করেছে, ইফের কাজ করেছে প্লাস হ্যাডের কাজ করেছে। ফলে যদি তোমার ইফযুক্ত অংশের লেখা থাকে অন্য অংশ কাজ করবা, অন্য অংশ লেখা থাকলে ইফযুক্ত অংশটা খেয়াল করবা। তাহলে 3টা বেসিক কথা, ইফযুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অন্য ভাষায় ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, ইফযুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অন্য ভাষায় উড কুড মাইট ভার্বের বেস ফর্ম হয়, ইফযুক্ত অংশ পাস্ট পারফেক্ট হলে অন্য ভাষায় উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ ভার্বের 3 ফর্ম হয়। আর একটা প্যাটার্ন তোমরা জানো জিরো কন্ডিশনাল নামে, যেখানে কিনা উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা অনেকটা সায়েন্টিফিক ট্রুথের মতো, সায়েন্টিফিক ট্রুথ উভয় পাশে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ওটাও নিশ্চয়ই তোমরা জানো। অ্যান্ড দেন 6-7, ভালো কোয়েশ্চেন। 6-7 দেখো ভাই আমাদের একটা পাশ লেখা নাই, মানে এই পাশ পুরো লেখা না, আমরা এই পাশ পড়ি আই উড ইমিডিয়েটলি সর্ট আউট। তাহলে দেখো ভাই ইমিডিয়েটলি একটা অ্যাডভার্ব, এটা আসছে বাক্যের মাঝে দিয়ে, অসুবিধা নাই, কারণ প্রিন্সিপাল ভার্বের আগে অ্যাডভার্বগুলো আসে। তাহলে উড সর্ট আছে, তার মানে উড প্লাস ভার্বের বেস ফর্ম আছে, তাহলে ওই পাশে কী হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে ইফযুক্ত অংশ। তাহলে দেখো তো কোথায় আছে, ইফ তো নাই, তাহলে ইফ নাই, কিন্তু ইফের অর্থ দিতে পারে এখানে কোন ওয়ার্ডটা বসালে বাক্য ঠিক থাকে। ইফের জায়গায় হেড বসতে পারে, ওয়ার বসতে পারে, আমরা জানি। এখন হেড বসাবো নাকি ওয়ার বসাবো, এই অংশ আবার আমরা ঠিক করে দেবে, যেহেতু উড প্লাস ভার্ব বেস ফর্ম আছে, ফলে আমি ওয়ার নিব নাকি হেড নিব চিন্তা করো। অ্যান্ড দেন
এখানে বলছে প্লিজ কন্ট্যাক্ট দ্য হেল্প নাম্বার, হেল্প ডেস্কে তুমি কন্ট্যাক্ট করো। ড্যাশ ইউ নিড এনি ফার্দার ইনফরমেশন, যদি তোমার প্রয়োজন হয় আরও ইনফরমেশন, তবে তুমি হেল্প ডেস্কে কী করো, কন্ট্যাক্ট করো। এখন যদি কথাটাই এখানে প্রয়োজন হয়, যদি শব্দের জন্য আমরা কোন ওয়ার্ডটা নিতে পারি, এখানে বলে দিয়েছি তোমাদেরকে। আসো, উত্তর আমাদের নিশ্চয়ই ওয়ার আই ইন হিজ প্লেস, যদি আমি তার প্লেসে হতাম। বাক্যটা আরও ইজি আমাদের মতে, এমনটা হলে ভালো হতো ইফ আই ওয়ার ইন হিজ প্লেস। ওই যে বললাম বাক্যের শুরুতে ইফের জায়গায় ওয়ার বসতে পারে, শুড বসতে পারে, হ্যাড বসতে পারে। তাহলে এখানে ওয়ার আই ইন হিজ প্লেস মানে কি, ইফ আই ওয়ার ইন হিজ প্লেস, যদি আমি তার জায়গায় হতাম, আই উড ইমিডিয়েটলি সর্ট আউট মানে হলো সমাধান করা, এখানে সলভ করা। আই উড ইমিডিয়েটলি সর্ট আউট দ্য প্রবলেম, আমি সমস্যাটা একবারে তৎক্ষণাৎ সমাধান করে ফেলতে পারতাম। তাহলে এখানে উত্তর হবে কি ভাই, শুড মানে ইফ ইউ নিড মানে শুড ইউ নিড এনি ফার্দার ইনফরমেশন, ফার্দার মানে আরও, যদি আরও কোনো ইনফরমেশন প্রয়োজন হয় প্লিজ কন্ট্যাক্ট দ্য হেল্প ডেস্কে তোমরা যোগাযোগ করো। দেন 8-9 দেখো, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড। দেখো ভাই বোন, বাক্যের মাঝে কমা আছে, এই পাশে ফিউচার ইনফিনিটেন্স আছে। আমরা চিন্তা করতে পারি এখানে কোন অপশনটা বসতে পারে। কারো কাছে প্রশ্ন পাই যে স্যার আমি আসলে বুঝতে পারি না কোন টপিক থেকে আসছে। আমি তোমাদের কারো কাছ থেকেই প্রশ্ন পেয়েছি কোনো একটা ভিডিওর কমেন্টে, আমি বুঝতেই পারি না কোন টপিক থেকে আসছে। আসলে ভাই কোন টপিক থেকে আসছে এই প্রশ্ন যাচ্ছিল বা যাদের আছে তাদেরকে বলবো, কোন টপিক থেকে আসছে এটা যদি বুঝতে চাও, তোমার যেটা করতে হবে, তুমি বুঝে প্রশ্ন সমাধান করতে হবে। তুমি যত বেশি প্রশ্ন সমাধান করতে থাকবা, বুঝে তুমি পরীক্ষার হলে গেলে বুঝবা এটা কোন টপিক থেকে আসছে, বা তুমি বুঝে বাসায় যদি অনেক বেশি প্র্যাকটিস করতে পারো, হাতে যতটুকু সময় আছে তোমার সক্ষমতার মধ্যে থেকেই তুমি দেখবা পরীক্ষার হলে গিয়ে তোমার বোঝা দরকার না এটা কোন টপিক থেকে আসছে, তুমি প্রশ্নটা সমাধান করতে পারছো, সেটাই কিন্তু দরকার। এবং এটার জন্য অফকোর্স তুমি বুঝে বিগত বছরের প্রশ্ন যে কোনো একটা বই ধরে সমাধান করতে থাকতে হবে। আমি তো সব সমাধান করে দিতে পারবো না, কোনো টিচার পারবে না, এটা নিশ্চিত। সেটা মানে টাকা দিয়ে হোক, টাকা ছাড়া হোক, তুমি কোনো টিচারের কাছে যদি 10,000 টাকা দিয়েও শুধু ইংলিশ কোর্স করো, তিনিও নিশ্চয়ই কোনো টপিকের সব কিছু সমাধান করে দিবেন না, তাই না? সম্ভব না সেটা কোনোভাবেই। তাহলে এখানে বলছে ইউ উইল সাকসিড, তুমি সফল হবা, ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড। আমি একটা কথা বলি, সেটা হলো অর্থ বুঝে পড়ার খুব গুরুত্ব আছে। যাদের পক্ষে সম্ভব এবং খুব সম্ভব করা উচিত, প্লিজ অর্থ বুঝে পড়াটা। অর্থ বুঝলে গ্রামার তোমাকে খুব করে হেল্প করে, প্রাসঙ্গিকতা এনে দিবে তোমাকে। বাট অর্থ না বুঝে পড়লে রিস্ক আছে কিছু জায়গায়। শুধু গ্রামারের উপর নির্ভরশীল হয়ে অর্থ না বুঝে পড়লে রিস্ক আছে কোনো পয়েন্টে, কারণ এমন প্রশ্ন আমরা দেখেছি। দেন আই উইল নট সিং দ্য সং, আমি গানটা গাইবো না, ড্যাশ ইউ সিং ইট, যদি তুমি আমার সাথে গাও নাকি যদি তুমি আমার সাথে না গাও। আসো ভাই, অর্থ দুটা প্রশ্ন উত্তরে আনলেস মানে কি ভাই বোন বলেছিলাম তো, ইফ প্লাস নট মানে ই প্লাস নেগেটিভ সেন্টেন্সের অর্থ দেয়। তাহলে এই যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড মানে হলো আনলেস ইউ ওয়ার্ক হার্ড, উত্তর হচ্ছে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো ইউ উইল সাকসিড। যদি তুমি কঠোর পরিশ্রম না করো, বাক্যটা কি ঠিক আছে কিনা? আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল তো না ভাই, ইউ উইল নট সাকসিড হবে নিশ্চয়, বাক্যটা এভাবে থাকা ঠিক না। আচ্ছা, তাহলে যদি তুমি কঠোর পরিশ্রম না করো তুমি সফল হবা না, আনলেস ইউ ওয়ার্ক হার্ড। যদি তুমি কঠোর পরিশ্রম না করো ইউ উইল নট সাকসিড, অথবা আমরা বলতে পারি এখানে ইউ উইল ফেল, এমনটা। তাহলে আনলেস শব্দের অর্থটা দাঁড়ায় যদি না। বাক্যটা আনলেস দিয়ে আমরা বলার পর এটা যদি ইফ দিয়ে বলি তাহলে মানেটা দ্বারা এমন, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ডের জায়গায় আমরা লিখছি আনলেস ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল নট সাকসিড অর ইউ উইল ফেল। অ্যান্ড দেন আই উইল নট সিং দ্য সং, আমি গানটা গাইবো না, ড্যাশ ইউ সিং ইট উইথ মি, যদি তুমি আমার সাথে না গাও, যদি তুমি আমার সাথে না গাও। তাহলে আনলেসের বদলে আমরা কি লিখতাম? আই উইল নট সিং দ্য সং ইফ ইউ ডু নট, ইফ লিখতাম এখানে, তারপর এখানে লিখতাম ডু নট, ইফ ইউ ডোন্ট সিং ইট উইথ মি। তাহলে দুটা সেন্টেন্স একটু পড়ে ফেলতে পারো আমার সাথে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো ইউ উইল নট সাকসিড, অর বলতাম ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড। একই কথা, আই উইল নট সিং দ্য সং আনলেস ইউ সিং ইট উইথ মি, আই উইল নট সিং দ্য সং ইফ ইউ ডু নট সিং ইট উইথ মি, আমি গানটা গাইবো না যদি তুমি আমার সাথে না গাও। এবং আমি তোমাদেরকে নেক্সট যে কোশ্চেনটা দেখাবো এটা আনলেস দিয়েই। আসো, এখানে বলা আছে ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হবা না। দেখো, অর্থ বুঝে পড়াটা এখানে খুব এসেনশিয়াল একটা পয়েন্ট। তুমি জীবনে সফল হবা না, সফল হব না
কঠোর পরিশ্রম না করলে, বাক্যের সব জায়গায় কিন্তু এমনটা দেখতে পাচ্ছি, কঠোর পরিশ্রম না করলে। এখন তুমি কিন্তু উত্তর এটা দিয়ে দিতে পারো কিনা দেখো তো। ইফ ইউ ওয়ার্ক হার্ড অর্থ মিলে ভাই কোনোভাবে? তুমি শুধু গ্রামার যদি পড়ো তুমি কিন্তু ডি নাম্বারটা দিতে মন চাইতে পারে যে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনফিনিট টেন্স, অন্য পাশে ফিউচার ইনফিনিট টেন্স হরাইছে না, যে এরকম এরকম তাহলে তো হয়ে গেল না ভাই। আমি এরকম পড়াই না, এরকম কথা বলি না। প্লিজ গ্রামাটিক্যালি কারেক্ট হওয়া সত্ত্বেও বাক্যটা ভুল হইতে পারে যদি অর্থ না মিলে। কারণ এই ইংলিশ পড়া বা বোঝানো বা আমার রিডিং পড়ি সব কিছুর মূল রিজনটা হলো আমার তোমার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা ঠিক আছে কিনা, আমরা কমিউনিকেট করতে পারছি কিনা। যদিও আমরা আমাদের দেশে মানে কমিউনিকেশন অথবা আমাদের একটা নলেজের চেয়েও এটা অনেকটা বুকিশ প্যাটার্ন, পরীক্ষার একটা পরীক্ষায় পাঠতে হবে এটার মাধ্যম হিসেবে এটাকে ব্যবহার করি বা করতে হয়। এই অর্থ কিন্তু দেয় না। ডি নাম্বারের উত্তর কি হবে, মানে 10 নম্বর কোশ্চেনের উত্তরটা যা হবে দেখো ভাই। ইফ ইউ ওয়ার্ক হার্ড দিলে বাক্যের অর্থটা এমন, ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম করো ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হবে না। এটা নিশ্চয়ই অ্যাবসলিউট রং কথা। এখন আনলেস তোমরা জেনে থাকো, আনলেস নিজে নেগেটিভ ওয়ার্ড, এখানে একটা নেগেটিভ ওয়ার্ড বসতে পারে না। আনলেস নিজে নেগেটিভ ওয়ার্ড বসতে পারে না, ফলে উত্তর হলো এটা আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হবা না। এটাকে আমরা কীভাবে বলতে পারি? আনলেসের জায়গায় আমরা বলতে পারি ইফ ইউ ডু নট, শর্ট ফর্ম লিখলে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ। মোটামুটি এই ছিল। আর একটা পয়েন্ট বাকি আছে, আমি তোমাদেরকে দেখানোর জন্য দেখাতে পারলাম না, আমি একটু এখনই তোমাদেরকে দেখাবো। একটু যদি দেখো তোমরা আমাকে অ্যাটেনশন দিবা আশা করছি। সেটা হলো ইন কেসের ব্যবহারটা কি। আসো ইন কেসের ব্যবহারটা একটু কুইক করে বলে ফেলি। ধরো তুমি বাহিরে যাচ্ছ, খুব রোদ হচ্ছে এখন আমি ভিডিওটা যেই সময় তৈরি করছি তোমরা দেখছো খুব রোদ, তুমি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, খুব সম্ভব হলে একটা ছাতা নিয়ে যাওয়া, খুব সম্ভব হলে আমি তোমাকে বলছি একটা ছাতা নিয়ে যাওয়া। এখন আমি তোমাকে ছাতা নিয়ে যাওয়ার কথা বলছি, রিজনটা কি? রোদ এখন বাইরে খুব পড়ছে, এখন তুমি যেদিন পরীক্ষা দিবা ওদিন হয়তো রোদ নাও পড়তে পারে। অথবা যদি এইভাবে বলি আমি, এখন বৃষ্টির সময়ও কিন্তু ভাই টু সাম এক্সটেন্ট বৃষ্টি যে কোনো সময় হয়ে যেতে পারে। তাহলে তোমার আম্মু তোমাকে বলল যে টেক, কি বললেন উনি, তিনি বললেন টেক দ্য আমব্রেলা, ড্যাশ ইট রেন্স। তখন আম্মু বলল বাবা ছাতাটা নে, যদি বৃষ্টি হয়। যদি মানে কিন্তু ভাইয়া ইফ না, এই যদি মানে হলো তোমার আম্মু নিশ্চিত করে বলছে না যে বৃষ্টি হবেই এই জন্য ছাতা নাও, তোমার আম্মু বলছে ছাতাটা নেও যদি বৃষ্টি হয়। বোঝার কথা সেন্সটা, যদি মানে হলো বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, সতর্কতার স্বার্থে তোমার আম্মু বলছে ছাতাটা নে বাবা, ছাতাটা নে মা, যদি বৃষ্টি হয় তখন কি করবি, ওখানে তো তোর কেউ নাই, ছাতাটা নে। তাহলে এখানে কি লিখবো আমরা? ইন কেস। টেক দ্য আমব্রেলা ইন কেস ইট রেন্স, ছাতাটা নাও যদি বৃষ্টি হয়। এমন প্রশ্ন আসছিল যে রাইট ডাউন মাই ফোন নাম্বার ইন কেস ইউ ফরগেট ইট, আমার নাম্বারটা লিখে রাখো যদি এটা ভুলে যাও। তাহলে ইন কেস আর ইফের মানেই কিন্তু পার্থক্য আছে। ইন কেস দ্বারা যেটা বোঝায় একটা দোটানা বোঝায়, এই যে বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, তোমার আম্মু সতর্কতার স্বার্থে তোমাকে বলছে ছাতাটা নাও, টেক দ্য আমব্রেলা ইন কেস ইট রেন্স, ছাতাটা নাও যদি বৃষ্টি হয়। যদি মানে কিন্তু এই না যে বৃষ্টি হবেই, যদি মানে হলো বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, যেন বিপদে না পড়ো এই জন্য তুমি ছাতাটা নাও। আশা করি ইন কেস, ইফ, আনলেস সহ কন্ডিশনালের বিস্তারিত বিষয় আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সম্ভব হলে তোমার হাতে যে বইটা আছে, যদি সম্ভব হয় ওই বইয়ের আরও কিছু প্রশ্ন সমাধান করে যাইও ইনশাআল্লাহ। এখান থেকে প্রশ্ন আসার খুব চান্স আছে, আসলে ভাই আনসার করতে পারবো ইনশাআল্লাহ। ভালো থেকো সবাই, ভিডিওতে একটা লাইক দিবা, অফকোর্স তোমার কিছু বন্ধুর সাথে শেয়ার করবা, মেনশন করবা এবং আমার জন্য দোয়া করবা যেন আমি সুস্থ থাকতে পারি, আমার সব কিছু ভালো থাকে, মানে ফেভারেবল থাকে, যেন তোমাদের জন্য কাজ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।